উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই বলেন আইন উপদেষ্টা। উপদেষ্টাদের কেউ কেউ একটি দলকে ক্ষমতায় নিতে গোপন সম্পর্ক করছে দাবি জামায়াতের। পিআর ইস্যুতে গণভোটের দাবি অযৌক্তিক মন্তব্য আমির খসরুর। জনগণ পিআর বোঝে না, ভুল তথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার পরামর্শ রাজনীতিকদের। আইনের শাসন কাকে বলে এই নির্বাচনে দেখাতে চায় ইসি। সমস্যা হলে ভোট বন্ধের হুমকি। গণভোটের বিষয়ে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, অভিমত সুজন সম্পাদকের। দেশে ফিরলেন ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কোনো উপদেষ্টার সেফ এক্সিটের প্রয়োজন নেই বলে দাবি করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, উপদেষ্টাদের নয়, অপশাসন এবং দুর্নীতি থেকে জাতির সেফ এক্সিট দরকার। শনিবার রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ নিয়ে এক আলোচনায় আইন উপদেষ্টা এসব কথা বলেন গণতন্ত্র মানবাধিকার রক্ষার জন্য আমাদের সকল ক্ষেত্রে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। শুধু রাজনৈতিক দলের ক্ষেত্রে নয়, দেশের সকল ক্ষেত্রেই এই দুর্বলতা সীমাহীন বলেও মন্তব্য করেছেন আসিফ নজরুল। গত 15 বছরে যে সকল বিচারক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা দেখার পরেও চুপ ছিলেন, তাদের সমালোচনা করেছেন আসিফ নজরুল। ভালো আইন হলেই হবে না, এর আইনের উপর ভিত্তি করে প্রতিষ্ঠান গড়ে তুলতে না পারলে জাতির মুক্তি নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা। একটা কথা বলি, আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানান কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা, এসালমের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে শেয়ার হোল্ডার বানায় লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতির। এবং এটার জন্য আমাদেরকে কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। আমি মনে করি এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে উচ্চ আদালত এবং সংসদীয় কমিটি, এবং এর সাথে সাথে আরো কিছু জবাবদিহি প্রতিষ্ঠানকে আমাদের অত্যন্ত শক্তভাবে দাঁড় করাতে হবে। তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে হিউম্যান রাইটস কমিশন। উপদেষ্টাদের কেউ কেউ একটি দলকে ক্ষমতা নিতে গোপন সম্পর্ক করছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনা পাইকগাছা সরকারি কলেজ মাঠে ছাত্র যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন এবং সরকারের কোনো কোনো উপদেষ্টার মধ্যে ততই অস্থিরতা দেখা যাচ্ছে। সুবিচার প্রতিষ্ঠায় কোরআনের আইনকে সংসদে পাঠাতে হবে এবং কোরআনের ভিত্তিতেই সমাজ গঠন করতে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। আমরা বলেছি প্রশাসনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। লেভেল প্লেইং ফিল্ড মানে কি? খেলার মাঠটা সমান হইতে হবে। একদিক উঁচু আর একদিক নিচু, এই মাঠে খেলা যায় না। আমরা সরকারকে বলছি, আপনার সচিবালয় আমলাদের মধ্যে এটা লক্ষ্য করুন, ইভেন উপদেষ্টাদের মধ্যে দু একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। পিআরের পক্ষে গণভোটের দাবি অযৌক্তিক বলেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বর্তমান পরিস্থিতিতে দেশে পিআর পদ্ধতি বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করছেন তিনি। রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐক্যমত হয় নাই। তাহলে ওই যদি গণভোটের প্রক্রিয়া আপনি যেতে চান, আগামী 2 বছর তো আপনাকে গণভোটই করতে হবে। ফার্স্ট অফ অল এই দায়িত্ব আমাদেরকে কে দিয়েছে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য? আমাদেরকে জনগণ দায়িত্ব দেয় নাই। বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে কিসের ভিত্তিতে? কারেন্ট সংবিধানের ভিত্তিতে হয়েছে। তো বর্তমান সংবিধানের ভিত্তিতে এই সরকার চলছে। সুতরাং বর্তমান সংবিধানের ভিত্তিতে সরকার চলে, অন্তর্বর্তী সরকার চলে, তাহলে আমাদের গণতান্ত্রিক অর্ডারকে যদি ফিরিয়ে আনতে হয় এবং পরবর্তীতে পরিবর্তন করতে হয়, প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের বর্তমান সংবিধানের আওতায় নির্বাচন করে গণতান্ত্রিক অর্ডারে আমাকে আসতে হবে আগে।
প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে কোনো ভোট কেন্দ্রে সমস্যা বা অনিয়ম দেখা গেলে সঙ্গে সঙ্গে সেখানকার ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হবে। সকালে চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনী কর্মকর্তাদের এক কর্মশালায় তিনি নির্দেশনা দেন। প্রধান নির্বাচন কমিশনার জানান, আইনে রিটার্নিং কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসারদের যে ক্ষমতা দেওয়া হয়েছে তার যথাযথ ব্যবহার না করলে নির্বাচন কর্মকর্তাদেরকেই দায়ী করা হবে। কোনো অবস্থাতেই কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন, এবারে নির্বাচনে আইনের শাসন কাকে বলে দেখাতে চায় নির্বাচন কমিশন। নির্বাচনের বাতাস বইতে শুরু করেছে, আপনারা টের পাচ্ছেন। নিরাপত্তার যে চ্যালেঞ্জটা, এটা একটা বিশাল আকারে দুশ্চিন্তার মধ্যে আছে। এইটা মোকাবেলাটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়াবে। রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দিবেন, দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দেব, বন্ধ করে দেবো ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই, সহজে ছাড়বো না। যে সমস্ত ক্ষমতা দিয়ে প্রিসাইডিং অফিসার দেবো। আপনি যাতে ক্ষমতা, এবং আপনার যদি ক্ষমতা ব্যবহার না করেন তাহলে এটা কিন্তু আমরা অপরাধ হিসাবে নিব। আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার হলে ভবিষ্যতে নির্বাচন সুষ্ঠু হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। গণতন্ত্র সুরক্ষায় আগামী নির্বাচনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা করতে চাইলে রাজনৈতিক দলগুলোকে কাঠামোগত সংস্কারে ইতিবাচক হতে হবে। তিনি আরও জানান যে গণভোটের সম্ভাবনা দেখা দিয়েছে সেটিকে কাজে লাগাতেই হবে। গণভোটের পক্ষে ইতিবাচক মনোভাব তৈরি করতে হবে। তিনি বলেন, শেখ হাসিনা যে স্বৈরাচারী কাঠামো তৈরি করেছে সেটা এখনো বিদ্যমান রয়েছে, তাই রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। ক্ষমতার পালাবদল যেন দুর্নীতির পালাবদল না হয়, এমন মন্তব্য করে বদিউল আলম মজুমদার জানান, ক্ষমতার সঙ্গে দুর্নীতির জাদুর কাঠি রয়েছে। গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়ার বিষয়টি সুরাহা হয়নি জানিয়ে তিনি বলেন, বিষয়টি হয়তো সরকারের হাতে দেওয়া হবে। কাঠামোর পরিবর্তন, যে পরিবর্তন করতে হবে যাতে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হয়, যাতে যে নজরদারিত্ব প্রতিষ্ঠিত হয়, সেই রকম একটা কাঠামো প্রতিষ্ঠিত করতে হবে। তো তাহলে কিন্তু পরবর্তী নির্বাচন, এই নির্বাচন অবশ্যই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হবে। তার পরবর্তী নির্বাচনও সুষ্ঠু নিরপেক্ষ হবে যদি এই সকল পরিবর্তন আমরা আনতে পারি। তো তার মানে মোটা দাগে আমরা কতগুলো আইনি সংস্কার করতে হবে, কতগুলো প্রাতিষ্ঠানিক সংস্কার করতে হবে, কতগুলো কাঠামোগত সংস্কার করতে হবে। তাহলেই এই নির্বাচনের পরে পরবর্তী নির্বাচনটা সুষ্ঠু হওয়ার পথ সুগম হবে। ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে দেশে ফিরেছেন আলোকচিত্র সাংবাদিক এবং মানবাধিকার ব্যক্তিত্ব শহীদুল আলম। দেশবাসী এবং সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। ফিলিস্তিনকে মুক্ত না করা পর্যন্ত বিশ্ববাসীকে লড়াই চালিয়ে যাবার আহ্বান জানিয়েছেন শহীদুল আলম। আজ ভোর 4:55 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এই সময় তিনি বলেন, এখনও গাজা মুক্ত হয়নি, সেখানে চলছে আক্রমণ, তাই প্রতিবাদ শেষ হয়ে যায়নি। মুক্তির পর তেল আবিব থেকে তুরস্কে পৌঁছান শহীদুল আলম। আলোকচিত্রী শহীদুল আলম সহ কনসান্স জাহাজের সকল সাংবাদিক, স্বাস্থ্যকর্মী এবং ক্রু সদস্যকে বুধবার ভোরে অপহরণ করে ইসরায়েলি দখলদার বাহিনী। আমাদের আসল সংগ্রাম বাকি আছে। যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ আমাদের সংগ্রাম চলতে হবে। আমি যেতে পেরেছি, অনেকে যেতে পারিনি, অনেকে আমার সাথে যোগাযোগ করেছিল, তারা যেতে চেয়েছে। আমি মনে করি আরও হাজার এরকম ফ্লোটিলা যাওয়া দরকার, এবং যতক্ষণ না ফিলিস্তিন মুক্ত না হবে আমাদের এই সংগ্রাম চালিয়ে যেতে হবে। ফুলেল শ্রদ্ধায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলামকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। এর আগে সকাল 11টার পর কেন্দ্রীয় শহীদ মিনারে মঞ্জুরুল ইসলামের মরদেহ নিয়ে আসা হয়। বৃষ্টি উপেক্ষা করে তাকে শেষ বিদায় জানাতে ছুটে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সহ দেশের বিশিষ্ট জনেরা। তারা বলেন, প্রয়াত মঞ্জুরুল ইসলাম ছিলেন অন্যায়ের সঙ্গে আপোষহীন ব্যক্তিত্ব, যিনি তার কাজের মধ্যে এবং ছাত্রদের হৃদয়ে বেঁচে থাকবেন। শুক্রবার বিকেল 5টায় হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দেশ বরেণ্য এই শিক্ষাবিদ। 75 বছর বয়সী সৈয়দ মঞ্জুরুল ইসলাম দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ এবং কিডনি জটিলতায় ভুগছিলেন।
বাংলা সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তিনি 1996 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার এবং 2018 সালে 21 পদক লাভ করেন। দেশ বরেণ্য শিক্ষাবিদকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হবে। থেকে করতেন না, নিজের বিশ্বাস থেকে করতেন। এই জন্য ওনাকে সবাই ভালোবাসতো, সব মানুষ ভালোবাসতো, বিভিন্ন মত পথের মানুষ ভালোবাসতো। উনি যেটা বলেন, উনার নিজের বিবেক, উনার নিজের প্রাজ্ঞ যে হৃদয়, সেটার থেকে বিশ্বাস থেকে বলেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন ওই জাহানে তিনি খুব ভালো থাকেন যেমন পৃথিবীতে ছিলেন। সিলেটে মার্কস অলরাউন্ডার প্রতিভা যাচাই প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সিলেট নগরীর কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ে মাঠে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই প্রতিযোগিতা শুরু হয়। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই প্রতিযোগিতায় সিলেটের কয়েকশো শিক্ষার্থী অংশ নেন। গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা এবং উপস্থিত বক্তৃতায় অংশ নিয়ে নিজেদের যোগ্যতা তুলে ধরেন প্রতিযোগীরা। আয়োজকরা জানান, মার্কস অলরাউন্ডার আঞ্চলিক, বিভাগীয় এবং জাতীয় পর্যায়ে এই 3 ধাপে অনুষ্ঠিত হচ্ছে। এখন চলছে আঞ্চলিক পর্যায়ের অডিশন। এই প্রতিযোগিতায় বিজয়ী 3 অলরাউন্ডারের প্রত্যেকে পাবেন 15 লাখ টাকার শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবেন সর্বমোট 1 কোটি টাকারও বেশি উপহার এবং শিক্ষাবৃত্তি। চীনের উপর আবারও চটলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মাসে চীন থেকে যুক্তরাষ্ট্রগামী রপ্তানির উপর 100% অতিরিক্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, চীন প্রতিনিয়ত শত্রুতামূলক পদক্ষেপ নিয়েই যাচ্ছে। এটি বিশ্ববাজারকে স্থবির করে দিচ্ছে। চীন নতুন রপ্তানি নিয়ন্ত্রণ পরিকল্পনা কার্যকর করেছে। পরিকল্পনায় বিরল খনিজ রপ্তানি এবং উৎপাদন প্রযুক্তি, সামরিক এবং বেসামরিকদের মতো প্রযুক্তিও রয়েছে। বিষয়টিকে ভালোভাবে নিতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট, তাই 1 নভেম্বরের মধ্যে সকল ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যারের উপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ জারি করার হুমকি দেন তিনি। আর সেটি বর্তমানে শুল্ক ছাড়ের মেয়াদ শেষ হবার 9 দিন আগেই কার্যকর হবে। ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিলেরও হুঁশিয়ারি দিয়ে বলেন, এই অবস্থায় শির সঙ্গে দেখা করার কোনো যৌক্তিক কারণ নেই। অর্থনীতিবিদদের আশঙ্কা, চীনের সঙ্গে নতুন বাণিজ্য যুদ্ধ মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবিতে সন্ধ্যে 6টায় শুরু হবে এই ম্যাচটি। 3 ম্যাচ সিরিজের প্রথমটি জিতে 1-0 এগিয়ে আছে আফগানরা। সিরিজে ফিরতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই মিরাজের দলের। ফরম্যাট বুঝে ব্যাটসম্যানদের খেলা উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। রিপোর্ট করছেন মানিক মাহমুদ। আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজ ঘিরেও ছিল প্রত্যাশা। বাংলাদেশ দলের সবচেয়ে প্রিয় ফরম্যাট বলে কথা, অথচ তাতে হোঁচট খেয়েছে মিরাজ সাইফরা। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ডুবেছে বাংলাদেশ। অধিনায়ক মেহেদী মিরাজ ও তাহিদ হৃদয় মিলে 17 রানের জুটি উপহার দিলেও অন্য ব্যাটসম্যানরা নিজেদের যোগ্যতার পরিচয় দিতে পারেননি। তাদের অসহায়ত্ব ফুটে ওঠে মাঠে, যে কারণে স্কোরবোর্ডে লড়াই করার মতো বড় পুঁজি পায়নি বাংলাদেশ। লো স্কোরিং ম্যাচ সহজেই জিতে নেয় আফগানরা। গত ম্যাচের ব্যাটিং ব্যর্থতা ভুলে দ্বিতীয় ম্যাচে সরবে ফেরার চেষ্টায় থাকবেন ব্যাটসম্যানরা। সিরিজে ফিরতে এই ম্যাচে জিততেই হবে মিরাজদের। দলের জন্য স্বস্তির খবর, ভিসা জটিলতা কাটিয়ে আরব আমিরাতে দলের সাথে যোগ দিয়েছেন নাঈম শেখ। বর্তমান দলের ক্রিকেটাররা সবাই মেধাবী, কিন্তু ওয়ানডেতে বেশ সংগ্রাম করতে হচ্ছে বাংলাদেশকে। দুর্বলতাটা খুঁজে ব্যাটসম্যানদের ফরম্যাট বুঝে খেলাটা গুরুত্বপূর্ণ মনে করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আমরা রিসেন্ট টাইমসে ইউ আর রাইটলি মেনশন যে আমরা ওডিআই ফরম্যাটে স্ট্রাগল করছি, যেটা নর্মালি আমাদের জন্য সবচেয়ে স্ট্রং পয়েন্ট ছিল। বাট আই এম শিওর এটা দে উইল ফাইন্ড দ্য ওয়ে। শিওর এই যে প্লেয়ারগুলোই খেলতেছে দে অল আর কেপেবল প্লেয়ার্স। মাঝে মাঝে অনেক সময় আপনার ক্যাপাবিলিটি অনেক বেশি থাকতে পারে, বাট ইয়োর সেলফ রিয়েলাইজেশনটা ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, যে আপনি আসলে এই ফরম্যাটে কীভাবে খেলবেন বা এই ফরম্যাটে আপনি কীভাবে খেলবেন। দে অল আর ট্যালেন্টেড প্লেয়ার্স। আমার কাছে মনে হয় যত তাড়াতাড়ি ওরা ফরম্যাটের হিসাবে খেলাটা যত তাড়াতাড়ি বুঝবে তত তাড়াতাড়ি এই সাকসেসটা আসা শুরু হবে। আমার কাছে মনে হয় যে ওপেনার্সগুলো যারা আছেন, স্পেশালি ওডিআই ফরম্যাটে এমন একটা ফরম্যাট যেখানে আপনার টপ 3 থেকে রান আসাটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। অবশ্যই মিডল অর্ডার তো ইম্পর্টেন্ট। সো ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত 20 ম্যাচের 11টিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে 9টিতে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিয়ে। উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই বললেন আইন উপদেষ্টা। উপদেষ্টাদের কেউ কেউ একটি দলকে ক্ষমতা নিতে গোপন সম্পর্ক করছে দাবি জামায়াতের।
পিআর ইস্যুতে গণভোটের দাবি অযৌক্তিক মন্তব্য আমির খসরুর। জনগণ পিআর বোঝেন না, ভুল তথ্য ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার পরামর্শ রাজনীতিকদের। আইনের শাসন কাকে বলে, এই নির্বাচনে দেখাতে চায় ইসি। সমস্যা হলে ভোট বন্ধের হুমকি। গণভোটের বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, অভিমত সুজন সম্পাদকের। দেশে ফিরলেন ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলম। ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজ সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় ধন্যবাদ।